আজকের সেশন তোমাদের বিপণন মিশ্রণ। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ধরো সেকেন্ড সেমিস্টারে যারা এক্সাম দেবে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটা পেপার হচ্ছে যেটা মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ওরই আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের বিপণন মিশ্রণ নিয়ে আলোচনা করব। এটা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আছে। এই বিপণন মিশ্রণটাও কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসতে পারে, ওটা নিয়ে আজকে আলোচনা করছি। চলো আজকের সেশনে আলোচনা করক বিপণন মিশ্রণ কি, বিপণন মিশ্রণের উপাদানগুলো কি, সেই উপাদানগুলোর উপর ডিসকাশন। এবার বিপণন মিশ্রণ কি? ধরো বিপণন কথাটার অর্থ হচ্ছে, আমরা তো সাদামাটা ভাবে জানতাম বিপণন কথার অর্থ কি, যে আমাদের কোনো একটা দ্রব্য বিক্রি করা, কোনো একটা দ্রব্য বিক্রি করাকেই আমরা বলতাম বিপণন। কিন্তু আমাদের ম্যানেজমেন্টে এটাকে ভাস্ট আলোচনা করা হয়। ভাস্ট আলোচনা করতে গিয়ে সেখানে বলা হয়েছে উৎপাদনকারীর হাত থেকে পুরো কোনো একটা দ্রব্য ভোগকারীর হাতে পৌঁছানোর পথে সমস্ত যে কার্যকলাপ আছে পুরোটাকেই বলি বিপণন। এবার এই বিপণন করার সময় আজকে ধরো দেখা গেছে যে প্রতিযোগিতামূলক বাজারে তোমাদের বিপণন করাটা কিন্তু একটা বিশাল টাফ ব্যাপার। অসংখ্য কোম্পানি, তার মধ্যে তোমার প্রোডাক্ট তোমাকে মার্কেটে বিক্রি করে বেরিয়ে যেতে হবে, তাহলে একটা টাফ কাজ, টাফ টাস্ক। সেখানে দেখা গেছে যে আমাদের বাজার হচ্ছে কি বলতো, বাজারটা হচ্ছে একটা বাস্তব পরিস্থিতি, আর বিপণন হচ্ছে আমাদের ভবিষ্যৎ, আমরা কি করতে পারবো ওখানে। এবার এই বাস্তব আর ভবিষ্যৎ দুটোকে কম্বিনেশন করাটাই হচ্ছে বিপণন মিশ্রণ। বোঝা গেল? তাহলে বাজার হচ্ছে বাস্তব, বাস্তবে একটা বাজার তোমার হাতে পড়ে আছে, সেটাকে তুমি দেখলেই মানে সেটাকে অবজার্ভ করলেই দেখতে পাবে। এবার সেইখানে ঢুকে তুমি কিভাবে তোমার দ্রব্যটা তুমি গছিয়ে দিতে পারবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ। কিন্তু বিপণনটা সেই জন্য ভবিষ্যৎ। আর এই বাস্তব আর ভবিষ্যতের মধ্যে তালমিল রাখা, মানে তালমিল ঘটানো বা বাস্তব আর ভবিষ্যতের সঙ্গে সংমিশ্রণ ঘটানোটাই হচ্ছে বিপণন মিশ্রণ। বোঝা গেল? এবার এই বিপণন মিশ্রণের প্রথমে প্রাথমিকভাবে ফিলিপস কোটলার, উনি এই বাজার অবজারভেশন করেছিলেন। উনি ভেবেছিলেন, উনি লক্ষ্য করেছিলেন, প্রথমে প্রাথমিকভাবে উনি সমালোচনা করতে গিয়ে বলেছেন যে এই যে প্রতিযোগিতামূলক বাজারে আমাদের যদি বিপণন কৌশলটা যদি ঠিকঠাক না হয়, আমরা কিন্তু টিকে উঠতে পারবো না। আমাদের বিপণনের সেই জন্য একটা একেবারে অ্যাট্রাকটিভ কৌশল এবং যেটা ফ্রুটফুল কৌশল, সেরকম একটা কৌশল তৈরি করতে হবে, যে কৌশলটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটা আমরা ভোক্তার হাতে পৌঁছে দিতে পারবো। এটা করতে গেলে আমাদের পরবর্তী সময়ে আরো সমস্ত যারা বিশেষজ্ঞ তারা এসেছেন এবং তারা তাদের নতুন নতুন মতামত দিয়েছেন। এবার সেখানে দেখা গেছে যে এই বিপণন কৌশলে আমরা যে সমস্ত কৌশলগুলো নিয়ে আলোচনা করব, আলোচনা করাটা আমাদের দুটো আসপেক্টে বা দুটো ভিউজের তরফ থেকে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে ক্রেতার দিক থেকে আমরা ভাবতে পারি, আর দু নম্বর হচ্ছে বিক্রেতার দিক থেকে ভাবতে পারি। একটা সেলার ভিউজ আর একটা হচ্ছে কনজিউমার ভিউজ। এবার সেলার ভিউজে আমাদের সেখানে সেলার ভিউজে বলা হয়েছে, দেখো আমি একটা টেবিল করেছি, এখানে সেলার্স ভিউজে বলা হয়েছে এখানে বিপণনের মানে বিপণন মিশ্রণের 4টি উপাদান আছে। বিপণন মিশ্রণের 4টি উপাদান হচ্ছে 4P, যেটাকে শর্টে বলা হয় 4P। একটা হচ্ছে প্রোডাক্ট বা পণ্য, 2 হচ্ছে প্রাইস বা দাম, 3 হচ্ছে প্লেসমেন্ট বা বন্টন, 4 হচ্ছে প্রমোশন বা প্রসার। এই 4টে পি এর সমন্বয়ে, 4টে পি এর সমন্বয়ে তৈরি হয়েছে বিপণন মিশ্রণ। এটা বলেছেন জে ম্যাককার্থি, তিনি বলেছেন যে আমাদের 4টে পি এর মিশ্রণেই আমাদের বিপণন মিশ্রণ তৈরি হয়। একটা হচ্ছে পণ্য, দাম, বন্টন আর প্রচার। 4টে পি, দ্যাট মিনস প্রোডাক্ট, প্রাইস, প্লেসমেন্ট আর প্রমোশন। আবার এই যে মতামত, এই মতামত থেকে একটু সরে গিয়ে একটু আলাদাভাবে সেখানে রবার্ট ল্যাটারবান উনি বলেছেন যে এখানে কনজিউমারের দিক দিয়ে যদি আমরা ভাবি, তাহলে কনজিউমারের দিক দিয়ে ভাবলে আমাদের এখানে ভাববো 1 নম্বর কনজিউমার নিডস, মানে ক্রেতার আকাঙ্ক্ষা। 2 নম্বর কস্ট টু কনজিউমার, ক্রেতার নিকট মূল্য কত। 3 নম্বর হচ্ছে কনভিনিয়েন্স, সহজলভ্যতা কত। আর 4 নম্বর হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ কতটা সহজ। উনি কনজিউমারের দিক দিয়ে, কনজিউমার ভিউজ দিক দিয়ে উনি বলেছেন বিপণন কৌশল যে আছে বা বিপণন মিশ্রণ যে আছে, সেই মিশ্রণকে আমরা 4টে ভাগে ভাগ করব, যেটাকে আমাদের শর্টে বলা হয় 4C। এটাকে 4C বলা হয়, এটাকে বলা হয় 4P।
এইবারে আমাদের আলোচনা প্রসঙ্গে প্রথমে আমরা এটা আলোচনা করি আমাদের বিপণন মিশ্রণের যে 4টি উপাদান। 1 নম্বর হচ্ছে পণ্য, 2 নম্বর হচ্ছে দাম, 3 নম্বর বন্টন, 4 নম্বর প্রচার। চলো এক একটা করে আলোচনা করা হোক। 1 নম্বর পণ্য নিয়ে যখন আলোচনা করব, আমাদের প্রোডাক্ট নিয়ে যখন আলোচনা করব, আমাদের প্রথমেই যে প্রোডাক্টটা আমরা মার্কেটে আনতে চাইছি, প্রথমে সেই প্রোডাক্টের বিশ্লেষণ করতে হয়। প্রোডাক্টটার বিশ্লেষণ করতে গিয়ে আমরা যে প্রোডাক্টটা মার্কেটে আনছি সেই প্রোডাক্টের বৈচিত্র্য কি, কিরকম ধরনের প্রোডাক্ট। প্রোডাক্টটা আমাদের অনেক রকম হতে পারে, যেটা হচ্ছে পচনশীল দ্রব্য হতে পারে, যার ডিউরেশন খুব কম, যেটা লংজিভিটি যার বেশি, সেই রকম প্রোডাক্ট হতে পারে, যেটা অনেকদিন দীর্ঘদিন লাস্টিং করবে। আবার মিডিয়াম স্তরের প্রোডাক্ট হতে পারে। সেই রকম প্রোডাক্টের ধরনটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে, কি প্রোডাক্টের আমরা বিপণন করব। আমরা যে বিপণন প্রসেস তৈরি করব, আমরা যে মাদার ডেয়ারির দুধ আছে, আমুলের যে দুধ আছে, সেই দুধের বিপণন কৌশল আর তার সঙ্গে টাটা স্টিলের বিপণন কৌশল নিশ্চয়ই এক হবে না। তাহলে প্রোডাক্টের বৈশিষ্ট্য অনুযায়ী বিপণনের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে, ঠিক আছে না। যে সিমেন্ট বালি বিক্রি করে, সে দেখবে সিমেন্টের তার বিপণন কৌশল আলাদা, বালি ইট স্টোন চিপ তার বিপণন কৌশল আলাদা, কারণ প্রোডাক্ট আলাদা। সিমেন্টটা কিন্তু জমে যাবে, সেইখানে তার বিপণন কৌশল কিন্তু অন্যরকম হবে। তাই সেই জন্য আমাদের পণ্যের কিন্তু প্রথমে বৈচিত্র্যটা দেখতে হয়। নেক্সট হচ্ছে পণ্যের গুণমান। আমাদের প্রোডাক্টের গুণ কি আছে, আমাদের প্রোডাক্ট কতটা বেটার, আমাদের যে কম্পিটিটিভ আছে তারা যে মার্কেটে যে প্রোডাক্টটা আনছে তার তুলনায় আমরা কি বেটার প্রোডাক্ট আনতে পারছি, নাকি আমাদের প্রোডাক্টটা তার থেকে গুণমানের দিক দিয়ে অনেক নিচে আছে। তাহলে সেখানে কিন্তু সেটাও আমাদের দেখতে হয়। যখনই পণ্যের গুণমান দেখবো আমাদের প্রোডাক্টটার পণ্যের গুণমান অন্য প্রোডাক্টের পণ্যের গুণমানের থেকে নিচে আছে, সেখানে দেখবো আমাদের হয়তো ডিসকাউন্ট প্রসেস চালাতে হচ্ছে, সেখানে ফ্রি চালাতে হচ্ছে, একটা কিনলে আর একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এইসব চলে না। তাহলে এই সমস্ত চলে, তাহলে সেখানে দেখা যাবে পণ্যের গুণমানটা কিন্তু একটা ফ্যাক্টর। আবার যাদের পণ্য দেখবে, যাদের পণ্যের গুণমান স্ট্যান্ডার্ড জায়গায় আছে, তারা কিন্তু এই সমস্ত ফ্রি এতে চলে না, তাদের বিপণন কৌশল কিন্তু আলাদা। তাহলে সেখানে পণ্যের গুণমানটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট হচ্ছে ব্র্যান্ডিং, পণ্যের ব্র্যান্ডিং হচ্ছে, তুমি দেখবে সেটাও একটা কিন্তু ফ্যাক্টর। তুমি একটা কোনো পণ্যের কোনো একটা প্রোডাক্ট ইউজ করছো, যেরকম টাটা স্টিলের দেখবে দাম কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। ওই ব্র্যান্ডিংয়ে ওই স্টিলের দাম কিন্তু আলাদা, সেটাকে কাস্টমার দিতে রাজি থাকে টাটা স্টিলে। তার সাথে সাথে পাশে দেখবে অন্যান্য স্টিল যে সমস্ত আছে, এলিগেন্স আছে, SRMB আছে, ক্যাপ্টেন আছে, এদের কিন্তু স্টিলের দাম টাটার থেকে কম। টাটা স্টিল কিন্তু বেশি দাম হওয়া সত্ত্বেও কাস্টমাররা কিন্তু, যারা ভালো কাস্টমার, তারা কিন্তু টাটা স্টিলই প্রথমেই চাহিদা করে। তাহলে ব্র্যান্ডিংয়ে বেরিয়ে যায়। তাহলে এই ব্র্যান্ডিংটা কিন্তু একটা ব্যাপার। যে ব্র্যান্ডিং মানুষের মধ্যে প্রচার হয়ে আছে, মুখে মুখে প্রচার হয়ে গেছে, সেখানে কিন্তু সেই ব্র্যান্ডিংটা কিন্তু মানুষের কাছে চলবেই। তাহলে সেখানে দেখা যায় তাদের দাম কিন্তু একটা স্ট্যান্ডার্ডের জায়গায় স্থির থাকে। তারা দেখবে কোনো রকম ডিসকাউন্ট দিচ্ছে না, কোনো অফার দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, অথচ প্রোডাক্ট বিক্রি হচ্ছে। কিন্তু তোমাদের ব্র্যান্ডিং যদি তার থেকে লোয়ে থাকে, তাহলে সেখানে দেখা যাবে সমস্ত রকম অফার দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে, এই সমস্ত করতে হয়। তাহলে এখানে আমাদের ব্র্যান্ডিংটা কিন্তু একটা ব্যাপার। নেক্সট হচ্ছে পণ্যের দেখবে মোড়ক। পণ্যের মোড়কে একটা চাকচিক্য এমন থাকে, যে চাকচিক্যটা দেখলেই তুমি পছন্দ করবে। পার্লেজির প্যাকেটের গায়ে দেখবে একটা বাচ্চা ছেলের ছবি, সে পার্লেজি হাতে ধরে আছে। এরা খায় কারা? বাচ্চারাই খায়। সেখানে যদি আমরা ওই পার্লেজির প্যাকেটের গায়ে আমরা ওই সমস্ত প্যাকেটিং ছবিগুলো, পিকচারগুলো না লাগিয়ে আমরা হয়তো একটা বইয়ের ছবি দিয়ে দিলাম, একটা পেনের ছবি দিয়ে দিলাম, সে দূরে থাকবে বাচ্চারা ওর থেকে। বাচ্চারা তখন বলবে, না ওই প্রোডাক্ট আমি খাবো না, এখানেও পড়াশুনো, আমি খাবো তাতেও পড়াশুনো, তাহলে সে করতে চাইবে না। তাহলে সেখানে দেখা যায় আমাদের পণ্যের যে মোড়কটা আমরা লাগাচ্ছি, সেই মোড়কটা কারা ব্যবহার করছে সেটা দেখে সেইভাবে মোড়কজাতকরণ করতে হয়। আবার পণ্যের প্রকৃতি অনুযায়ী মোড়কজাতকরণ করতে হয়। পণ্য যদি দেখা যায় যে সেখানে হচ্ছে ভঙ্গুর কোনো পণ্য থাকে, কোনো কাঁচের কোনো পণ্য তুমি পাঠাচ্ছ, তার প্যাকিংটা অন্যরকম হবে। কোনো ইলেকট্রনিক্স দ্রব্য পাঠাচ্ছ, সেটার প্যাকিং অন্যরকম হবে। আবার কোনো আয়রন স্টিলের দ্রব্য পাঠাচ্ছ, সেটার প্যাকিং অন্যরকম হবে। তাহলে প্যাকিংটা, মোড়কটাও একটা ব্যাপার, সেই মোড়কজাতকরণ ঠিকঠাকভাবে করতে হয়। কারণ আমরা যদি কোনো কাঁচের আইটেম পাঠিয়ে দিই একটা ধরো হালকা কোনো মোড়কের মাধ্যমে, দেখা যাবে ভিতরে পণ্যটা পুরো ভেঙে টুকরো হয়ে গেছে। তা সেই পণ্যটা যখন কাস্টমারের হাতে পৌঁছাবে, তারপর পৌঁছানোর পর সেই কাস্টমার দ্বিতীয়বার তোমাদের কোম্পানির প্রোডাক্ট কিনবে না।
ঠিক আছে না? তাহলে সেখানে মোড়কটাও একটা কিন্তু ভাইটাল ব্যাপার। এরপর হচ্ছে আমরা পণ্যের ক্যাটাগরিগুলো বললাম। তাহলে প্রথমে পণ্যটা, আমরা যখন পণ্য যে উপাদান আমাদের বিপণন মিশ্রণে, তাহলে পণ্যের কোন কোন দিকগুলো আমরা দেখব। নেক্সট হচ্ছে প্রাইসিং, প্রাইস, দাম। এবার দাম নির্ধারণ করার সময় প্রথমে কি করতে হয়, তোমাকে মূল্যটা ধার্য করতে হয়। মূল্য ধার্য করার পর যদি দেখা যায় মার্কেটে আমাদের যে দামটা আমরা ধার্য করেছি সেই দামে মার্কেটে বিক্রি হচ্ছে না, তাহলে কি করতে হয়, মূল্য পরিবর্তন করতে হয়। সেখানে দেখা যাবে কিছু ছাড় দিতে হয়, ডিসকাউন্ট দিতে হয়, তাহলে মূল্যটাকে কমাতে হয়। তারপরে ধার নীতির পরিবর্তন করতে হয়। ধার নীতির পরিবর্তন, তোমরা ডিস্ট্রিবিউটরকে হয়তো সময় দিচ্ছিলে যে 1 মাস সময় দিচ্ছি, 1 মাসের মধ্যে যে পণ্যটা তোমরা নিয়ে যাচ্ছ তার দামটা আমাদের মিটিয়ে দেবে। সেখানে দেখা যাবে ডিস্ট্রিবিউটরদের তোমরা 2 মাস সময় দিয়ে দিলে বা 3 মাস সময় দিয়ে দিচ্ছ যে আপনারা বিক্রি করুন, বিক্রি করে 3 মাস পরে পয়সা দিন, আপনি তবুও দ্রব্যটা নিয়ে যান, পণ্যটা নিয়ে যান। তাহলে এই পলিসি চেঞ্জ করো। আবার সে কি করছে, হোলসেলারকেও একটা সময় দিচ্ছে, হোলসেলার রিটেলারকেও একটা সময় দিচ্ছে। এর ফলে প্রোডাক্টটা দেখা যায় একটু স্মুথলি বিক্রি হয়। রিটেলারও দেখছে এই দ্রব্যটা আমি ধারে পাচ্ছি, 1 মাস এখন পরে পয়সা দিলে হবে, তাহলে এই দ্রব্যটা যদি বিক্রির সময় আমি কাস্টমারদের একটু কম দামেও ছেড়ে দিই আর বেশি করে কাস্টমারদের এই দ্রব্যটা গোছাবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমি একটু লাভবান হব। তাহলে সেই পলিসিতে চলে সেখানে দেখা যায় সেই দ্রব্যটা বেশি বিক্রি হয়। কারণ রিটেলারদের হাতে কিন্তু সব, তারা চাইবে একটা পণ্যকে এমনভাবে প্লেস করবে, কাস্টমারদের বোঝাবে, সে বুঝিয়ে দিয়ে এমনভাবে হাতে তুলে দেবে যে ওটা হচ্ছে বাজারের সব থেকে বেস্ট পণ্য, ওটা ছাড়া অন্য কোনো পণ্য ওর কাছে পাত্তাই পাবে না, এইভাবে বুঝিয়ে তারা ছেড়ে দেয়। তাহলে সেটা কি করতে হয়, আমাদের কি করতে হয়, পলিসিতে চেঞ্জ করতে হয়। সেখানে দেখো অনেক পণ্যে আছে লট দেয়। লট দেয় মানে কি, তুমি 10 পিস কিনলে 2 পিস ফ্রি পাবে। এইভাবে দিয়ে তারা কি করছে, মার্কেটিংটা বেশি করছে, বিক্রিটা বেশি করার চেষ্টা করছে। তাহলে তার কৌশলে কিন্তু এই সমস্তগুলো থাকবে, যেখানে দেখা যাবে যে আমাদের যে নির্দিষ্ট দাম, ওই দামে পণ্যটা যখন বিক্রি হচ্ছে না, তাহলে এই পলিসিগুলো আমাদের গ্রহণ করতে হবে। এরপরে হচ্ছে ধরো সাপোজ আমরা যখনই এই ডিসকাউন্ট অফার দেব, যখন লট অফার দেব, যখন আমরা দ্রব্যের দাম কমাবো, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দ্রব্যের উৎপাদন ব্যয়কেও কি করতে হবে, হ্রাস করতে হবে। তাহলে আমাদের ব্যয়কেও হ্রাস করতে হবে। ব্যয়কে যদি হ্রাস করতে পারি তাহলে কিন্তু চলবে, নাহলে ডিসকাউন্ট দিতে গিয়ে আমাদের যদি লস হয়, তাহলে বেকার আমাদের ডিসকাউন্ট দিয়ে কি হলো, তাহলে সেখানে তো দেখা গেল বিক্রি করেও আমাদের কারবারের লস হচ্ছে। তাহলে সেই জায়গায় আমাদের দেখা যাবে যে হ্যাঁ ক্ষতি হয়ে যাবে। তাহলে সেখানে আমাদের পণ্যের প্রাইসিং করার সময় এই সমস্তগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্টন, প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আমরা যখন বন্টন করছি, বন্টন করার সময় আমাদের বন্টন প্রসেস কি হবে। এবার বন্টন প্রসেসটা আমাদের জানতে গেলে কি করতে হবে বলতো, আমাদের প্রোডাক্টটার বাজার কোথায়, কত দূর বিস্তৃত সেটা জানতে হবে। আমরা কি দেশের অভ্যন্তরে কারবার করছি, নাকি দেশের বাইরে কারবার করছি, নাকি একই রাজ্যের মধ্যে কারবার করছি, নাকি লোকাল মার্কেটে কারবার করছি, সেটা দেখতে হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে বন্টনের প্রসেস আলাদা। আমরা যদি লোকাল মার্কেটে কারবার করি, আমরা সেখানে একটা ছোট ট্রাক বা লরি বা একটা ছোট গাড়িতে করে আমরা প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করতে পারবো। যদি আমরা দেশের সর্বত্র কারবার করি, সেখানে দেখা যাবে ট্রাকও ইউজ করতে পারি, আবার সেখানে ট্রেন ইউজ করতে পারি, রেলওয়ে ইউজ করতে পারি, আবার রেলওয়ের সাথে সাথে সেখানে দেখা যাবে কিছু কিছু জায়গায় জলপথও ইউজ করা হচ্ছে, যেখানে অপশান আছে, তাহলে সেইগুলো ইউজ হচ্ছে। তাহলে সেখানে বন্টন প্রসেস আলাদা। তারপর বন্টনটা যখন হয়, এটা তো বললাম পরিবহনের ব্যাপারটা। তারপর বন্টন প্রসেস হচ্ছে এইরকমও হয়, প্রোডাক্ট ধরো যে কোনো প্রোডাক্ট এটা যদি পচনশীল দ্রব্য হয়, পচনশীল দ্রব্য হলে দেখবে সেখানে ডিরেক্ট হয়তো রিটেলারকে বিক্রি করা হচ্ছে, রিটেলার গিয়ে সেখানে মার্কেটে কাস্টমারদের বিক্রি হচ্ছে, বা হোলসেলের থ্রু দিয়ে হোলসেল রিটেল কাস্টমার এইভাবে চলে যাচ্ছে। সেখানে কোনো ডিস্ট্রিবিউটর আরে অ্যাপয়েন্ট করতে হয় না। কিন্তু যেগুলো ডিউরেবল প্রোডাক্ট তাদের ক্ষেত্রে দেখবে ডিস্ট্রিবিউটর আছে। ডিস্ট্রিবিউটর তার এলাকায়, তার যে রাজ্য, হয়তো একটা রাজ্যে 5টা 6টা ডিস্ট্রিবিউটর আছে, তারাই সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় ডিস্ট্রিবিউট করছে। তাহলে এখানে ডিস্ট্রিবিউটর সিস্টেমে যে আমরা আসছি সেটা কি, ওই পণ্যের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে আমাদের যে আমরা যখন এখানে বন্টন করব, প্লেসমেন্ট করব, প্লেসমেন্ট করার সময় সমস্ত কিছু দেখে প্লেসমেন্টটা করব। তারপরে আমাদের বাজার যদি দেখা যায় আন্তর্জাতিক বাজারে, আন্তর্জাতিক স্তরে আমরা মার্কেট করছি, আন্তর্জাতিক স্তরে মার্কেট করলে তখন কি করব, আমাদের সেখানে দেখা যাবে যে পণ্যের যদি আমরা দেখি সেখানে ভারী পণ্য হয়, তাহলে ভারী পণ্য হলে কিসে পাঠাবো, জলপথে। আর যদি হালকা পণ্য হয় তাহলে এয়ার বা বিমানপথকে আমরা ব্যবহার করব। তাহলে সেইখানে দেখা যাবে যে আমাদের মার্কেটের পরিসর কতটা, আমরা কতটা মার্কেটে ব্যবসা করছি সেটার উপর ডিপেন্ড করে আমরা পণ্যটাকে কিন্তু
সেইভাবে বন্টন করব, বন্টন প্রসেসও সেই রকম হবে। নেক্সট প্রসার, প্রমোশন। ধরো প্রমোশন, আমরা যখন একটা পণ্যকে প্রমোট করব, একটা পণ্যকে প্রমোট করার সময় মার্কেটে আনার সময় তার যদি প্রসার ঘটাতে চাই, আমরা দেখবে সেখানে বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন আছে বিভিন্ন রকম। এখন তো ধরতে গেলে ধরো বিজ্ঞাপনটা খুব অতি সহজ হয়ে গেছে। আগে বিজ্ঞাপন মানে আমরা কি বুঝতাম, যে দূরদর্শন আছে, নিউজ পেপার আছে, প্রিন্ট মিডিয়া আছে, বা হোর্ডিং ফোর্ডিং আছে, এই সমস্ত মাধ্যমে বিজ্ঞাপন হচ্ছে। এখন দেখবে তোমার নেট দুনিয়ার সাহায্যে তুমি সবকিছু পেয়ে যাবে। তুমি গুগলসে যদি সার্চ করো, সেখান থেকে সবকিছু প্রোডাক্ট অ্যাট এ টাইম পেয়ে যাবে, যে কোন দ্রব্যটা কোথায় পাওয়া যাচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে, ওদের প্রসেস কি আছে, কিভাবে পাঠায়, ওরা কার থ্রু দিয়ে বিক্রি করছে, আমাজনের থ্রু দিয়ে নাকি ফ্লিপকার্টের থ্রু দিয়ে, সমস্ত কিছু ডিটেলস তুমি পেয়ে যাচ্ছ। তার প্রোডাক্টের কোয়ালিটি কি, তাতে ওয়ারেন্টি কি, তার দাম কি আছে, কতদিনের মধ্যে তোমার হাতে পৌঁছে যাবে, সবকিছু জেনে যাচ্ছ। তাহলে এখানে এই প্রমোশন করাটা খুব সহজ। একটা প্রোডাক্টকে আমি কি করছি, গুগল অ্যাডসের সাহায্যে সেই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে চলে আসছি। মার্কেটে নিয়ে চলে এলে, যেটা আমার আগে কি হতো, আমরা দূরদর্শনে দিনের পর দিন, তারপর রেডিওতে, মানে সেখানেও দিনের পর দিন দেখতাম ওই দ্রব্যটার উপর বিজ্ঞাপন চলছে। বিজ্ঞাপন চলতে চলতে তারপর আমাদের মনে হলো যে ওই দ্রব্যটা হ্যাঁ আমাদের ব্যবহার করতে হবে, তারপর আমরা কিনতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে সবার হাতে ফোন, সমস্ত মানুষের হাতে ফোন। সেখানে কিন্তু গুগলসের সাহায্যে অতি সহজে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে তুমি তোমার প্রোডাক্টটাকে নিয়ে যেতে পারছো। তাহলে সেই যে প্রমোশনটা তুমি করবে, সেই প্রমোশনটা তুমি কিভাবে করবে? এবার তোমার প্রোডাক্ট যেটা, প্রোডাক্টটা কারা ইউজ করছে দেখতে হবে। প্রোডাক্টটা যদি তোমার বেবি ফুড হয়, হ্যাঁ, সেখানে তার প্রমোশনের মেথড যে হবে, তার প্রমোশনের মেথড অন্যরকম হবে। আবার প্রোডাক্টটা যদি আয়রন অ্যান্ড স্টিল হয়, তার প্রমোশন মেথড অন্যরকম হবে। ঠিক আছে না? সেখানে আমাদের প্রমোশনের মেথডটা কিন্তু ঠিক করতে হয় প্রোডাক্ট দেখে। এবার প্রমোশনটা আমরা যদি দেখি যে আমাদের মার্কেট হচ্ছে লোকাল মার্কেট, তাহলে আমি গুগলসে দিয়ে কি করব? লোকাল মার্কেট হলে আমি লোকালে কিছু ব্যানার টাঙিয়ে দেবো, কিছু হোর্ডিং লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সেখানে আমরা ওই দূরদর্শনের মাধ্যমে বা বেতারের মাধ্যমে বা গুগলসের মাধ্যমে অ্যাড দিতে গেলে যে খরচা হবে, সেটা অনেক বেশি হয়ে যাবে। তাহলে সেখানে আমরা এই সমস্ত করব। আর মার্কেটটা যদি আমাদের দেখি পুরো ন্যাশনাল, পুরো আমরা দেশের অভ্যন্তরে প্রত্যেকটা স্টেটে কারবার করছি, তাহলে তার প্রমোশন মেথড আলাদা হবে। আবার যদি আন্তর্জাতিক স্তরে ব্যবসা করি, তার প্রমোশন মেথড আলাদা হবে। তাহলে এইগুলো কিন্তু আমাদের সব সময় মনে রাখতে হবে, যে আমাদের কোনো একটা পণ্যের বিপণন মিশ্রণ যত স্ট্রং হবে, সেই পণ্যটা তত বেশি আমরা বিক্রি করতে পারবো। তাই বিপণন মিশ্রণ স্ট্রং করতে গেলে আমাদের কি করতে হচ্ছে? পণ্যের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে, তার সঙ্গে দামটা স্থির করতে হচ্ছে, প্লেসমেন্টটা, আমাদের বন্টনটার প্রসেসটা কিরকম হবে সেটাও ঠিক করতে হচ্ছে, আর আমাদের প্রচার প্রসারটা কিরকম হবে, প্রচারের ক্যাপাসিটি বা প্রচারের আমাদের ধরনটা কিরকম হবে, প্রসারের ধরনটা কি হবে, কিভাবে আমরা মার্কেটকে বাড়াতে পারবো বা মার্কেটকে ধরে রাখতে পারবো, সেই প্রসার এদিকেও লক্ষ্য দিতে হবে। এই চারটেকে যদি আমরা স্মুথলি, এই চারটে কাজ যদি করতে পারি, তাহলে চারটি কাজ যদি স্মুথলি করা যায়, তাহলে জানা যাবে যে আমাদের প্রোডাক্টটা, তাহলে বোঝা যাবে যে আমাদের প্রোডাক্টটা মার্কেটে ঠিকঠাক চলবে। এই চারটে কাজে কোনো রকম গাফিলতি করলে হবে না। সেখানে আমরা এই বিপণন মিশ্রণের যে উপাদান বলেছি, এই চারটি উপাদানকে সমান গুরুত্ব দিয়ে আমরা যদি ঠিকঠাক ভাবে এই কাজগুলো করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্ট, আমাদের বিপণন প্রসেসটা একটা স্ট্রং জায়গায় পৌঁছাবে, এবং যেখানে আমাদের প্রোডাক্টটা বিক্রি হওয়ার কোনো ঝুঁকি থাকবে না, মানে বিক্রি না হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে প্রোডাক্টের থ্রু দিয়ে আমরা এই সমস্তগুলো ভাববো। ঠিক এই প্রোডাক্টের থ্রু দিয়ে যখন ভাবছি, আবার সেখানে এই রবার্ট বলেছেন যে এখানে যদি আমরা কনজিউমারের দিক দিয়ে ভাবি, তাহলে কনজিউমারের দিক দিয়ে ভাবলে আগে আমরা দেখবো কনজিউমার কি চাইছে, কাস্টমার কি চাইছে সেটা দেখবো। কি চাইছে, তাদের রুচি, পছন্দ, তারা আমাদের প্রোডাক্টটা কতটা পছন্দ করছে, সেইগুলো আমরা লক্ষ্য করব। সেইগুলো লক্ষ্য করে আমরা দ্রব্যটাকে আমাদের সেই মতো বানাতে চেষ্টা করব। তারপরে বলেছে উনি যে ক্রেতার নিকট মূল্য, মানে প্রাইসিং, সেই একই কথা। আমরা যেটা প্রাইসিং করছি সেটা ক্রেতার কাছে গিয়ে পৌঁছাচ্ছে কি সেলিং প্রাইসে, আমরা সেটা লক্ষ্য করছি, এবং ক্রেতার কাছে যে সেলিং প্রাইসে গিয়ে পৌঁছাচ্ছে, সেই সেলিং প্রাইসটা আমরা অন্যান্য কম্পিটিটিভ আমাদের যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের প্রাইসিং, তার সঙ্গে আমার প্রাইসিং, দুটোর কম্পেয়ার করে দেখব যে ক্রেতারা কার কাছে বেশি সুবিধা পাচ্ছে। তাহলে সেইটা দেখে আমরা সেই মতো যদি আমরা সেলিং প্রাইসটা তৈরি করি, এখানে কস্ট টু কনজিউমার মানে হচ্ছে কনজিউমারের কাছে কস্ট মানে আমাদের কাছে সেলিং প্রাইস, যেটা কনজিউমার কিনছে যে পয়সা দিয়ে, সেটাই তো আমাদের কাছে সেলিং প্রাইস, সেটাই হচ্ছে এখানকার প্রাইস, এখানকার হচ্ছে ক্রেতার নিকট মূল্য। তাহলে সেই
কনজিউমার সেলিং প্রাইস কতটা পড়ছে সেটা তো লক্ষ্য করতে হচ্ছে, সেই একই আলোচনা। তারপরে কনভিনিয়েন্স, সহজলভ্যতা, কি করে তুমি তোমার কাছে দ্রব্যটা অতি সহজে পেয়ে যাচ্ছ, সেই সহজলভ্যতা কতটা। তোমাকে যদি ধরো সাপোজ তুমি পুরীর যে কি বলে জিবে গজা বলে না বিখ্যাত, কি বলে কাকাতুয়া নাকি, তা কাকাতুয়ার তুমি জিবে গজা চাই, তুমি ঘর থেকে সকালবেলা কি বেরিয়ে যাবে 1 কেজি কাকাতুয়ার জিবে গজা কিনতে? তা তো যাবে না। কিন্তু দেখলে ফ্লিপকার্টে কাকাতুয়ার জিবে গজা অ্যাভেলেবেল, তুমি ফ্লিপকার্টে অর্ডার দিলে একদিন পরেই চলে আসবে এবং প্যাকিং হয়, তাহলে তুমি ফ্লিপকার্ট থেকে নিয়ে নেবে। তাহলে তোমার অতি সহজে যে দ্রব্যটা পেয়ে যাবে, তাহলে সেই দ্রব্যটা তুমি কি করবে, বেশি বেশি চাহিদা করবে। আর যদি সহজে না পাও তো তুমি কি আজকে পুরীতে চলে যেতে পারবে? কিন্তু কাকাতুয়ার যদি প্রসেস থাকে যে ওরা ফ্লিপকার্টের থ্রু দিয়ে, আমাজনের থ্রু দিয়ে ওরা দ্রব্যটা তোমার হাতে পৌঁছে দেবে, তাহলে দেখবে ওদের সেল অনেক বেড়ে যাবে। তাহলে যত সহজভাবে আমরা কাস্টমারের হাতে দ্রব্যটাকে তুলে দিতে পারবো, তত সহজভাবে তুলে দিতে পারলেই আমাদের কিন্তু দ্রব্যের বাজার কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বাজার মিন্স কি, কাস্টমার বৃদ্ধি পাবে, তাহলে কাস্টমার বাড়তে থাকবে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ। তাহলে কমিউনিকেশনটা দেখো, যোগাযোগটা, আমি ধরো একটা নতুন পণ্য যদি মার্কেটে আনি, আমার পণ্য সম্পর্কে কাস্টমাররা তারা জানবে কি করে? আমি তো সরাসরি কাস্টমারদের সঙ্গে ইন্ট্রোডাকশন করছি না, তাহলে সেখানে জানবে কি করে? এখন হয়েছে কি, বিভিন্ন বললাম অ্যাড, গুগলসে তোমার প্রোডাক্ট সম্পর্কে সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছ, তারপর বিভিন্ন অ্যাড দিচ্ছ প্রমোশন করার জন্য, তারপরে তোমাদের স্যাম্পেল বিভিন্নভাবে ফ্রি স্যাম্পেল হিসেবে ডিস্ট্রিবিউট করছো। তাহলে এইভাবে তুমি যদি প্রমোট করতে পারো, তাহলে যোগাযোগ ব্যবস্থাটা সিম্পল হবে, কাস্টমাররা তোমার প্রোডাক্টটা সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবে এবং তার ইউজ সম্পর্কে জানতে পারবে। আর যদি জানতে পেরে যায়, তাহলে কাস্টমাররা অবশ্যই তোমার প্রোডাক্ট ইউজ করবে। তাহলে এখানে 4টে পি যে আসছে, ওরই অল্টারনেটিভ হিসাবে দেখো 4টে সি আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তাহলে একই কিন্তু পয়েন্ট, একই পয়েন্ট, এখানে লেখা হয়েছে প্রোডাক্ট, এখানে লেখা হয়েছে কনজিউমার কি চাইছে, মানে কি প্রোডাক্ট চাইছে, সেই একই কথা লেখা হয়েছে। এইভাবে 4টি আলোচনা করা হয়েছে, 4টি উপাদান, ঠিক আছে? এই বিপণন মিশ্রণের 4টি যে উপাদান আছে, এই 4টি উপাদানকে আমরা যদি গুরুত্ব দিয়ে আমরা ঠিকঠাকভাবে এই 4টি উপাদানকে ইউজ করতে পারি, তাহলে আমাদের বিপণন প্রসেসটা অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে? বিপণনের কাজটা অনেক সহজ হয়ে যায়। তাহলে এই বিপণন মিশ্রণটা যত সঠিক হবে, বিপণন মিশ্রণ সঠিকভাবে যদি আমরা করতে পারি, এই 4টি উপাদানকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে আমাদের বিপণন মিশ্রণ সফল। আর বিপণন মিশ্রণ সফল হলে বলছি কি, বাজার হচ্ছে বাস্তব আর আমাদের বিপণন হচ্ছে ভবিষ্যৎ, দুটো সংমিশ্রণ ঘটবেই। আর দুটো সংমিশ্রণ ঘটলে কি হবে, আমাদের দ্রব্যটা বিক্রি হবেই, আমরা অ্যাসিওর হয়ে যাব। তাহলে সেখান থেকে আমাদের বিক্রি হলে মুনাফা আসবেই। তাহলে বিপণন মিশ্রণ হচ্ছে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তাহলে এইটুকু লিখবে। আমি তো বেশি করে আলোচনা করলাম, তোমরা লেখার সময় আরো শর্ট করে আলোচনা করবে, হ্যাঁ? যেই রকম দেখবে নাম্বার আছে সেই রকম তোমরা আলোচনাটা করবে, হ্যাঁ? তাহলে আজকের মতো এইটুকু, আবার পরের দিন এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের উপর দেখবো, যদি আরো একটা কোশ্চেন আলোচনা করতে পারি, আবার ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে আরো একটা কোশ্চেনের আলোচনা করে দেবো। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, টাটা।